শুভ সকাল। প্রতিদিনের মতো আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। প্রতিদিনই আমরা সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে রাঙা সকাল শুরু করি, আর আজকেও তার ব্যতিক্রম হবে না, কারণ আমাদের সাথে অতিথির আসনেই থাকেন কিছু আলোকিত মানুষ, যারা প্রতিনিয়ত তাদের কাজের মাধ্যমে নিজেদের চারপাশকে আলোকিত করছেন, আমাদের সমাজকে তথা দেশকে আলোকিত করছেন। আজকেও কিন্তু এমনই একজন অতিথি আছেন পুরো রাঙা সকাল জুড়ে, এবং পুরো রাঙা সকালের আয়োজন জুড়েই আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা। কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। চমৎকার হোক দিন, সেই শুভকামনা দিয়ে শুরু করছি। এবং যেমনটা বলছিল নন্দিতা, আসলে এই সফল মানুষরাই আমাদের রাঙা সকালকে রাঙা করে তোলেন, এবং আমরা বিশ্বাস করি তাদের শুনে তাদের দেখে আপনারা অনেকেই অনুপ্রাণিত হন। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আছেন তিনি একজন অতিথি এবং স্থপতি ও শিক্ষক তাসনিম তারিক। চলুন প্রথমে তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আমরা সকালবেলা তো আড্ডা দিচ্ছি, কিন্তু সাধারণত সকালবেলাতে কি করা হয়? এত সকালে ঘুম থেকে ওঠা হয়? কারণ পেশায় তো আপনি শিক্ষক, বোধহয় উঠতেই হয়, তাই কি? হ্যাঁ, আমার ক্লাস থাকে 9টা থেকে, কিন্তু আমি খুবই আর্লি রাইজার। আমি সকালে উঠে যাই এবং আমার গার্ডেনিং এর খুব শখ। সো সকালে উঠে আমি গাছে পানি দেয়া, গাছের পরিচর্যা, দেন নাস্তা করা, রেডি হওয়া যাওয়া। সো আমার 7টার মধ্যে আমি উঠে যাই, এবং অনেক দিনই আমি আসলে রাঙা সকালটা ছেড়ে সকালে চা খেতে খেতে দেখি। ওকে। থাকা কি বুয়েট ক্যাম্পাসই হয় নাকি অন্য কোথাও? না, আমি বুয়েট ক্যাম্পাসে থাকি না, আমি পান্থপথে থাকি। বুয়েট ক্যাম্পাসটা এমনিতেই কিন্তু খুব সুন্দর, খুবই নিরিবিলি, যে কারণে জিজ্ঞেস করছিলাম। ওকে, আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। আমরা যতদূর জেনেছি যে আপনার জন্ম হচ্ছে ঢাকাতে। জি। তার মানে শৈশবের ঢাকা, পরিবার, পরিবেশ সবকিছু মিলিয়েই যদি জানতে চাই আপনার কাছে। আমার ছোটবেলাটা খুবই রঙিন কেটেছে। আমি ঢাকায় বড় হয়েছি। আমার নানুর বাসার উপরতলাতেই আমি থাকতাম। সো নিচতলায় নামলেই নানুর অবাধ আদর এবং অনেক ধরনের আবদার সবকিছু চলতো। আর আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার, বুয়েট থেকেই পাশ করেছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি থাকতেন সৌদি আরবে। তো আমাদের সৌদি আরবে যাওয়া হতো, আসা হতো। সো একটা ইন্টারেস্টিং শৈশব কেটেছে। স্কুল আমার সবসময় ঢাকাতে, কিন্তু ওখানে আমি বেড়াতে যেতাম, এবং ওখানে আবার আমাদের একটা কমিউনিটি ছিল। সব বাচ্চাদের সাথে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতাম। এখনো আমার অনেক ছবি ভিডিও আছে ওই সময়, যে আমি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করছি, সেগুলোর পুরস্কার পাচ্ছি। সো খুব ইন্টারেস্টিং ছোটবেলা কেটেছে। কি কি ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন? যেমন আমি গান গেয়েছি, অভিনয় করেছি বেশি। আচ্ছা। সো ছোটবেলায় একটা ফালানি ক্যারেক্টার ছিল। সো এটা ঢাকায় খুব ফেমাস ছিল। তো ওই জিনিসটা আমি আবার মক্কায় নিয়ে গেলাম। সো ওটা দেখে আবার সবাই খুব কান্নাকাটি করলো, এবং আমি পুরস্কার পেলাম। আরেকবার মনে আছে, সাপ বেদিনী সেজেছিলাম। আমি তখন খুবই ছোট, 3 বছর 4 বছর, এবং এত মানে ফ্লুয়েন্টলি আমি স্ক্রিপ্ট বলতাম যে সবাই বলতো যে কেন আমি বাংলাদেশে আসলে বাচ্চাদের নাটক বা এই ধরনের প্রোগ্রামগুলো করি না। এবং আমিও খুব ইন্টারেস্ট নিয়ে করতাম, এবং আমার সবকিছুর মূল ছিলেন আমার মা। উনি পরিকল্পনা করতেন এবার আমি কি সাজবো, আমার কস্টিউম। একটা ইয়েতে মনে আছে যে ঝাড়ুদারনি হব, এবং সেই জন্য আমার পান দরকার। ওইখানে পান নাই, ঢাকা থেকে পান নিয়ে গিয়ে সেই পান চাবাতে চাবাতে 3 বছরের আমি ঝাড়ু দিচ্ছি আর কি, এরকম একটা শো আমি করেছিলাম। বাহ। ভাই বোন কতজন ছিলেন? আমরা 1 ভাই 1 বোন। আমার ছোট? বড় ভাই বড়, আচ্ছা। ও গ্রামীণ ফোনে জব করছে। ও এখন আছে, এই মুহূর্তে আছে থাইল্যান্ডে, এক্সপার্ট হিসেবে থাইল্যান্ডে জব করছে। তো ছোটবেলা থেকে আমাদের মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। খুবই অদ্ভুত ব্যাপার যে আমরা কোনো দিনও লাইফে মারামারি করি নাই। যেমন আমাদের 3 বছরের ডিফারেন্স, সাধারণত হয় যে অনেক মারামারি, ঝগড়া, অভিমান। হ্যাঁ, কিন্তু আমার ভাই খুব প্রোটেক্টিভ ছিল। মানে আমার মাও যদি আমার দিকে একটু চোখ গরম করে তাকাতো, আমার ভাই এসে সামনে দাঁড়াতো যে না, ওকে কিছু বলা যাবে না, এরকম। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মানে আমি আবার চকলেট খাই না, আর ও চকলেট খায়। তো সব ভাই বোনদের শুনতাম যে চকলেট নিয়ে মারামারি হয়। এইটা আমাদের লাইফে কখনো হয়নি, কারণ এটা কমপ্লিটলি তার ভাগেই থাকতো আর কি। তো আমার পাশাপাশি কাজিনদের মধ্যে দেখতাম যে অনেক ঝগড়া হয়, হয়, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখনো আছে। 1 ভাই 1 বোন না 3 1 ভাই 1 ও বোন। আচ্ছা, ওকে। এমনিতেই যেটা বুঝতে পারছি দুজনেই খুব মেরিটোরিয়াস ছিলেন। এটা কি বাবার কাছ থেকে পাওয়া নাকি পারিবারিক অনুশাসন? এটা জিনগতই বলতে হবে, কারণ ইন্টারেস্টিংলি আমার বাবাও ছিলেন স্ট্যান্ড করা, আমার মাও ছিলেন স্ট্যান্ড করা। তো সবাই বলতেন যে হ্যাঁ, এরা তো ভালো করবেই। এবং এইটা খুবই অদ্ভুত যে আসলেও আমার পড়াশোনা করতে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। মানে যেটা আসলে অনেকের জন্য যুদ্ধ ছিল যে বাবা মা পড়াতে বসাবে বা বাচ্চা চায় না। আমি অনেক কিছু করতাম, আমি ছবি আঁকতাম, সেলাই করতাম,
বিভিন্ন কালচারাল জিনিসে পার্টিসিপেট করতাম, কিন্তু পড়াশোনাটা আমাকে কখনো আমার বাবা মাকে বলতে হয় নাই। মানে আমি খুব পড়তাম তা না, কিন্তু যখন আমার যতটুকু প্রয়োজন পড়তেন, আমি নিজেই ওটা পড়তাম, আমার পড়া শেষ হয়ে আমি উঠে যেতাম। তো এইটা আর কি আমার মাকে অনেকে বলতো যে আপনি কত লাকি যে আপনার বলতে হয় না যে পড়তে বসো। এমনিতে থাকে না যে ছোটবেলা থেকে কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি দুর্বলতা অনেকেরই তো তৈরি হয়, তো আপনার কি এরকম কোনো ব্যাপার ছিল যে কোনো বিশেষ সাবজেক্টের প্রতি ভালো লাগা? আমি পড়েছি বিকারনেসা নুন স্কুলে, তো সেখানে খুব সুন্দর করে আমাদের ক্লাসগুলো হতো। এখন যখন আমি চিন্তা করি, মানে এক একটা ক্লাসের জন্য আমরা আসলে ওয়েট করতাম। বাংলা ক্লাসগুলো এত সুন্দর হতো, মানে এক একটা কবিতা পড়ে যখন আমাদের আপারা বুঝাতেন ওগুলা, মানে আমরা মনে আছে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম যে এত সুন্দর ডেসক্রিপশন, এত কাব্যিক। তো আমি বাংলা ক্লাস খুব এনজয় করতাম। অঙ্কেও আমি ভালো ছিলাম, অঙ্কও খুব ভালো করতাম। আর আমার পার্টিকুলারলি দুর্বলতা ছিল ছোটবেলা থেকেই ড্রয়িং ক্লাসের প্রতি। আচ্ছা, মানে ওটা সপ্তাহে একদিন হতো, ওই সময় আমি ওয়েট করতাম যে কখন ড্রয়িং ক্লাসটা আসবে। এবং আমি ওয়াটার কালার, তারপর বিভিন্ন অ্যাক্রিলিক, তারপরে মোম দিয়ে যে কাজগুলো, ওইটা আমার খুবই ভালো লাগতো। এবং আগের দিন আমি অনেক ছবি আঁকতাম যে নেক্সট দিন আমাদের টিচার ছিলেন রওশন আপাকে দেখাবো যে আমি এই এই ছবি এঁকেছি। এবং আপা যখন আবার ক্লাসটা নিতেন, নিয়ে আবার যেটা ভালো হতো সবাইকে দেখাতেন, মানে ওইটা ওই দিনটা মনে হতো যে সার্থক। আপা তুলে সবাইকে দেখালেন যে এই পেইন্টিংটা দেখো খুব সুন্দর। তো ওইগুলো ইভেন অনেকগুলো পেইন্টিং আমার এখনো আছে সেই ছোটবেলার, কারণ ওই আপা লিখেছেন হয়তো ভেরি গুড বা সামথিং, ওইটা খুব প্রেশাস আমার কাছে, তো আমি ওগুলা রেখে দিয়েছি। না, এমনি যেটা বলছিলেন যে বাবাও স্ট্যান্ড করা, মাও স্ট্যান্ড করা, তো ওনারা কি নিচে থেকে কোনো ধরনের প্রেশার অনুভব করতো বা আপনারা করতেন কিনা যে আমরা দুজন খুব ভালো রেজাল্ট করেছি, তোমাদেরকেও ভালো রেজাল্ট করতে হবে, এই ধরনের কোনো চাপ? না, এরকম কোনো চাপ ছিল না, কিন্তু আমাদের পরিবেশটাই একটু পড়াশোনামুখী ছিল। আচ্ছা। যেমন ধরেন যে আমরা সকালবেলা উঠে রেগুলার, আমি যেমন ডে শিফটে পড়তাম, সকালবেলা উঠে নাস্তা খাওয়ার পর পড়তে বসবো, এটাই নিয়ম। 11টা পর্যন্ত পড়বো। এই নিয়মটা কি মানে নিজে থেকেই তৈরি করে না, নাকি এইটাই বাবা আমি মা করে বলছি যে দিয়েছেন? বাবা মা ওই নিয়মটা তৈরি করে দিয়েছেন আর কি। মানে এমন হতো না যে বাসায় পড়াশোনার পরিবেশ নেই, সন্ধ্যাবেলাটা আমরা পড়তে বসার জন্য যেরকম পরিবেশ লাগবে, আমার বাবা মাও তখন অন্য কাজে ব্যস্ত। আবার 9টার সময় বিভিন্ন নাটক বা প্রোগ্রাম হবে, সবাই একসাথে বসে দেখব। তারপর বিভিন্ন সময় বাইরে যাওয়া, আবার পরীক্ষার সময় খুব সিরিয়াস, তখন বাসায় মানে একদম কঠোর নীরবতা এবং সবাই পড়াশোনা করছে, মানে এরকম। সো পরিবেশটাই ওরকম করে ছিল, বাট এমন না যে আমার পিছনে লেগে থাকতো যে পড়ো পড়ো পড়ো, ওরকম না। বাট মানে অটোমেটিক এটা মনে হতো যে হ্যাঁ এখন তো পড়ারই সময়, এখন তো আর কিছু করার নেই, আমি পড়বো, যখন খেলার সময় আসবে খেলবো, টিভি দেখার সময় দেখবো। সো আমার মনে হয় এই সিস্টেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসলে আমরা ছোটবেলায় নিজেরাও বুঝি নাই, আমার বাবা মাই আসলে জিনিসটা তৈরি করে দিয়েছে আমাদের। আমরা ধারাবাহিকভাবেই আপনার শৈশব থেকে আরো সামনের দিকে যেতে চাই, তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে হবে। বাংলাদেশের স্বনামধন্য একজন স্থপতি তাসনিম তারিক স্থাপত্য চর্চার শুরু থেকেই পরিবেশ এবং মানুষ নিয়ে গবেষণাধর্মী ডিজাইন কার্যে নিয়োজিত আছেন। ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন অ্যাক্রিডিটেড প্রফেশনাল হিসেবে বাংলাদেশের পরিবেশ বান্ধব স্থাপত্য চর্চার একজন অন্যতম কাণ্ডারি। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে শিক্ষকতা করছেন। তিনি যুগপৎভাবে এই সবুজ স্থাপত্য বিষয়ে গবেষণা করছেন এবং সেই সকল সবুজ নীতিগুলোকে বিভিন্ন প্রজেক্টে অনুসরণ করে নির্মাণ করে চলেছেন বাংলাদেশের স্থাপত্য ইতিহাসে এক নতুন অধ্যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে সম্পন্ন করেছেন মাস্টার অফ আর্কিটেকচার, অর্জন করেছেন আহসানুর রহমান স্বর্ণপদক এবং ভ্রুম্যান স্কলারশিপ। পরিবেশের বিভিন্ন উপাদান ও তার ব্যবহার, যেমন বৃষ্টির পানি সংরক্ষণ নীতি, ব্যবহৃত পানি পুনরায় ব্যবহার নীতি, শহরের পার্ক উদ্যান সমূহের সংস্কার নীতি, পরিবেশ ও মানব স্বাস্থ্য, দিনের আলোয় সর্বোচ্চ ব্যবহার নীতি, গৃহের অভ্যন্তরভাগের পরিবেশ ইত্যাদি বিষয়ে তার লেখা গবেষণাপত্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশিত ও সমাদৃত হয়েছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত জাতীয় ডিজাইন প্রতিযোগিতায় রাজুকের প্রধান কার্যালয়ের গ্রিন বিল্ডিং ডিজাইনের প্রথম স্থান অধিকার করেছেন আমাদের আজকের অতিথি। অপর এক জাতীয় ডিজাইন প্রতিযোগিতায় ন্যাশনাল হাউজিং অথরিটি NHA এর প্রধান কার্যালয় ডিজাইনে তৃতীয় স্থান অর্জন করেন। বর্তমানে তিনি সবুজ স্থাপত্য চর্চা ও লিড সার্টিফিকেশনের কাজে নিয়োজিত আছেন। এই বিষয়গুলো পড়তে গিয়ে অনেক কঠিন লাগছিল, কিন্তু আমার মনে হয় যখন আমরা দর্শকদের জানাবো তখন আসলে বুঝতে পারবে যে কী চেঞ্জেসটা আসছে আমাদের চারপাশে। সেই জায়গাটায় যাওয়ার আগে একটু আরেকবার ওই শৈশবে যেতে চাই। সেটা হলো যে নিজে থেকে কোনো চাপ অনুভব করতেন কিনা। একটা হচ্ছে ঠিক আছে পরিবেশ আছে, সিস্টেম তৈরি করে দিয়েছে বাবা মা, কিন্তু নিজে থেকে থাকে না যে একটা আমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে বা ফার্স্ট না হলে মানুষে কি বলবে, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা?
ছোটবেলায় যেমন যখন সৌদি আরবে থাকতাম আসতাম, আমি তো 6 মাস দেখা গেল ওখানে আসার পরও এসে পরীক্ষা দিয়ে দেখা গেল আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকি। তো তখন আমার বাবা মা দেখলো যে ও আচ্ছা ওর তো এই ব্যাপারে দেখা যাচ্ছে ভালো। তো তারপর থেকে তো বাংলাদেশে যখন আবার ব্যাক করলাম, তো এটা আসলে ওরকম চাপ না, এটা আসলে নিজেরই ভালো লাগতো। মানে আমি যেমন একবার সব সেকশন মিলে সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হলাম, সব টিচাররা আমাকে কনগ্রাচুলেট করলো। প্রতি বছর আমাদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো, তো সেখানে আমার নাম অ্যানাউন্স করছে, আমি যাচ্ছি, পুরস্কার নিচ্ছি। হ্যাঁ, এটা ইটস অ্যান ইন্সপিরেশন। মানে টিচাররা আমাদের প্রত্যেক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেকগুলো গল্পের বই দিত, উপর একটা সার্টিফিকেট থাকতো। তো এইটাই মনে হয় ড্রাইভ করতো যে না আমাকে ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, এই জিনিসটা কাজ করতো। এবং এটাই বোধহয় সারা জীবনই কাজ করে, নিজের সঙ্গে নিজের যে প্রতিযোগিতা, আসলে প্রতিযোগিতাটা তো বোধহয় এমনই হওয়া উচিত নিজের সাথে নিজের। আসলেও তাই, আমার সেরকমই মনে হয়। দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল, আর আজকে সকালে আমরা অতিথি হিসেবে পেয়েছি স্থপতি ও শিক্ষক তাসনিম তারিককে। জি, তো ওই ছোটবেলা থেকে এমটা ঠিক হয়ে গেল যে বাবার মতোই আপনিও বুয়েটে পড়তে চান, স্থপতি হতে চান বা প্রকৌশলী হতে চান? আমি স্কুলে সবকিছু নিয়ে ব্যস্ত থাকতাম, পড়াশোনা করতাম। কলেজ লাইফ যখন পেরিয়ে গেছে তখনও আমার এরকম কিছু ছিল না যে আমি এটাই হব। হ্যাঁ, সো আই ওয়াজ ভেরি ওপেন যে ঠিক আছে বাংলাদেশে তো চান্স পাওয়া খুব কঠিন, আমি যেটাই চান্স পাই হব। বাট যেটা হয়েছে কি, আমি যখন স্কুলে ছিলাম আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, আর আমার পছন্দের জায়গাটা হচ্ছে পেইন্টিং, ড্রয়িং। সো আমি যখন বুঝতে শিখলাম যে এখন ইউনিভার্সিটিতে কোথায় ভর্তি হব, তখন দেখলাম যে ইটস এ সাবজেক্ট যেখানে দুটার একটা খুব সুন্দর মিক্সচার আছে। মানে ক্রিয়েটিভ ফিল্ডটা যেমন আছে পেইন্টিং, এবং আমার এই জিনিসগুলো আমি কালচার করতে পারবো, এবং পড়াশোনার যে একটা স্ট্রেংথ আছে সেটাও ইউজ করতে পারবো। সো আমি যখন বুয়েটে পরীক্ষা দিতে যাই, আমার ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি পরীক্ষাই দিয়েছি শুধু আর্কিটেকচারের জন্য। সো দেন আমি আসলে ফিল করতে পেরেছিলাম যে আসলে আর্কিটেকচার ইজ দ্য সাবজেক্ট আই ওয়ান্ট টু স্টাডি। এবং ওই তখন আমি কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ, আমি বুয়েটে যদি চান্স পাই, আর্কিটেকচারে যদি পাই, তাহলে আমি পড়বো। আচ্ছা। এবং আমি পরবর্তীতে দেখেছি যে ইট ওয়াজ এ গুড ডিসিশন, কারণ আমার খুব বেশি কষ্ট হয়নি। যেমন অনেকের হয়তো বা পেইন্টিং অনেক ভালো, বাট আর্কিটেকচারে কিন্তু আপনার ম্যাথস, তারপর আদার্স অনেক সাবজেক্ট, স্ট্রাকচার থেকে শুরু করে এই দিকেও আপনার একটা ভালো নলেজ থাকতে হয়। সো অনেকে কোপ আপ করতে প্রবলেম হয়, আবার অনেকের হয়তো ক্রিয়েটিভ ফিল্ডটা আসলে অতটা নাই, মানে অনেক ওইটা চর্চা করতেই আসলে 2-3 বছর খুব কষ্ট করতে হচ্ছে। তো আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এরকম হয়নি, মানে ফার্স্ট ইয়ারের পরই আমি আসলে ব্যাপারটা খুব সহজে আমি বলবো যে আমার সাথে অ্যাডাপ্ট করে ফেলতে পেরেছি। আর্কিটেকচারে যারাই পড়েন আমরা শুনি তাদের কাছ থেকে যে ভীষণ পরিশ্রমের একটা পড়াশোনার ব্যাপার, এবং পুরো সময়টা জুড়েই অনেক কষ্ট করতে হয়। তো সেই দিনগুলোর কথা একটু শুনবো, যে খুব আশা নিয়ে বা খুব ভালোবাসা নিয়ে নিশ্চয়ই ভর্তি হয়েছিলেন। আমার ফ্যামিলিতে মানে আমার বাবার মার সাইডে সবাই ইঞ্জিনিয়ার, অলমোস্ট 14-15 জন সবাই বুয়েটে পড়েছে, আবার ফুপুরা হচ্ছে ডাক্তার, এবং সো এরকম অনেক প্রফেশন আমি দেখেছি, বাট আর্কিটেক্ট আই এম দ্য ফার্স্ট ওয়ান। সো কোনো আইডিয়া ছিল না যে আসলে কি হয় বা কি করে। তো প্রথম যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে অনেক প্রজেক্ট বানাতে দিচ্ছে, মানে এক একটা প্রজেক্টে আমার মনে আছে প্রথম ছিল একটা বোতাম দিয়ে কম্পোজিশন করা। কম্পোজিশন কি এটাই তো বুঝি না, বোতাম এখন কিভাবে কিনতে হবে। আমরা ক্লাস শেষে সবাই চলে গেলাম, কেউ গাউসিয়া, কেউ পুরান ঢাকা, বোতাম খুঁজে বেড়াচ্ছি। তারপরে একটা ব্ল্যাক সারফেসে বোতাম, ছোট বড় বোতাম কিভাবে কম্পোজ করতে হয়। সো তখন এই জিনিসগুলো বোঝা যে আজকে বললো কালকে হচ্ছে কাঠ দিয়ে একটা প্রজেক্ট জমা দিতে হবে, কাঠ কোথায় পাবো, সারা রাত ধরে কাঠের উপরে লোহার পেরেক ঠুকে 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 ওইটা দিয়ে কম্পোজ করা, বিভিন্ন ওয়্যার দিয়ে কম্পোজিশন করা, তারপর ছোট ছোট ব্লক দিয়ে কম্পোজ করা, কালার নিয়ে কাজ করা, এগুলো খুবই মানে প্রথম দিকে ফার্স্ট ইয়ার 1-1 যেটা বলে লেভেল 1 টার্ম 1, ওইটা ছিল ব্যাপারটা বুঝতে যাচ্ছে কি হচ্ছে। বাট মানে 1-1 এর পরেই আসলে ব্যাপারটার মজাটা বুঝে গেলাম। তখন আসলে আর এটা মনে হলো না যে ইটস আ বার্ডেন, মানে তখন মনে হতো আচ্ছা এটা আরো ভালো কিভাবে করা যায়। সিনিয়ররা তো ছিলেনই ডিপার্টমেন্টে, সো বিভিন্ন লেভেলে কাজ হচ্ছে, সবাই কাজ করছেন, বড় বড় মডেল বানাচ্ছেন, আচ্ছা আমিও একসময় বানাবো। এবং সিনিয়রদেরকেও হেল্প করতে হয়, সেটা করতে করতেও তো কাজ শেখা হয়। সিনিয়রদেরও দেখা যায় মডেলে ছোট ছোট, আমরা তখনও তেমন একটা কিছু পারি না, বাট গেলাম কিছু গাছ বানালাম, কিছু ফ্যাসাদ বানালাম, দেখতে দেখতে শিখলাম। ফ্যাসাদ মানে হচ্ছে একটা মডেলের চারপাশটা, সো ওই চারপাশটা কিভাবে বানাতে হয়, এলিভেশন বলি আমরা। ওকে,
এই জিনিসগুলা মানে কাজ করতে করতে দেখা, টিচাররা বিভিন্ন সময় বলে দিচ্ছেন, ক্রিটিসাইজ করছেন, আবার হয়তো খুব ভালো একটা কাজ মনে করে নিয়ে যাচ্ছি, আসলে এটা ভালো হয় নাই, টিচার বলার পরে বুঝলাম। মানে ওই মানে অন্যান্য সাবজেক্টে যেমন এই শিওরিটিটা আছে যে আমি অনেক কাজ করলাম, তার মানে হচ্ছে আমি পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবো। আর্কিটেকচারে আমি আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বিগ ডিফারেন্স, যে আপনি হয়তো অনেক কাজ করলেন, সারা রাত জেগে ভাবলেন যে এক্সেলেন্ট প্রজেক্ট, যার পরে বুঝলেন যে আসলে আপনার কাজটা কিছুই হয় নাই। ওকে, সেটাই। এবং আমি it's a very ব্যক্তিগতভাবে challenging আমার one. অনেক বন্ধুদেরকে দেখেছি খুব প্রজেক্ট সাবমিশনের পরে কান্নাকাটি করে একদম ভেঙে পড়া। তো এই বিষয়টা বোধহয় যারা স্থাপত্যবিদ্যায় পড়েন সবার জীবনে কম বেশি এইটা হয়। আসলে একটা মানে স্ট্রেস ম্যানেজমেন্টের একটা কৌশল আয়ত্ত করে ফেলতে হয়। যেমন আমি সারাদিন ক্লাস করছি, রাতে প্রজেক্ট করছি, রাত জেগে কখনো কাজ করছি, সকালে আসছি না, প্রজেক্ট ভালো হলো না, তাহলে একটা হতাশ হয়ে যাওয়া, কিছু সময় তো মন খারাপ হবে, আবার নতুন ভাবে চলে যাওয়া, আবার নতুন কনসেপ্ট নিয়ে কাজ করা। আবার উল্টোটাও হয় যে ভয়ে ভয়ে আসলাম, যে ঠিক বুঝতে পারছি না কেমন হচ্ছে, টিচার বলার পর আসলেই তো এখানে তারও এটা করা যায়। সেদিন গিয়ে আবার ড্রয়িং এ বসে গেলাম যে আর কি করা যায়, মডেল বানাচ্ছি, একটা প্রজেক্টের জন্য 10টা 12টা মডেল, সেগুলা নিয়ে আসছি ক্লাসে, অন্যদের মডেল দেখছি। সো ইটস এ ল্যাটারাল লার্নিং, মানে অনেক, যেহেতু একটা প্রজেক্ট 55 জন মিলে করছে এবং এক একজন এক এক ভাবে করছে, আপনি অনেকেরটা দেখেও অনেক কিছু শিখতে পারবেন। ট্রু। এমনিতেও আমরা যদি একটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কথা বলি, আপনি বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কবিতা, গান সবকিছুর সাথেই মোটামুটি জড়িত ছিলেন। যদি একেবারে মোটা দাগে জানতে চাই, এগুলো আপনাকে কতটুকু হেল্প করেছে পার্সোনালিটি বিল্ডিং এর ক্ষেত্রে? অনেক, কারণ এই সব কিছু ট্রেনিং কিন্তু আমার স্কুল লাইফ থেকে, মানে আচ্ছা। স্কুলেই আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেছি, আমি গান গেয়েছি, সবসময় ক্লাসে আমাদের বিতর্ক প্রতিযোগিতা হতো, সেগুলোয় পার্টিসিপেট করতাম। তারপরে বিভিন্ন ইন্টার কলেজে গিয়েছিলাম, সেখানে পার্টিসিপেট করা, উপস্থিত বক্তৃতা পার্টিসিপেট করা। সো এইগুলো যেটা হয় বিভিন্ন ডিসিশন নিতে হেল্প করে এবং মানে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। Right. সো পরবর্তীতে বুয়েটে আসার পরে দেখা গেল যে অনেক প্রেসারে এগুলো থেকে দূরে, আমি মনে হয় একবার গান গেয়েছি, একবার একটা নাটক করেছি, এছাড়া খুব বেশি কিন্তু সময় পাইনি, কারণ পুরো সময় আসলে আর্কিটেকচারটা অনেক টাইম ডিমান্ড করে। না, এটা আমি জানতে চাচ্ছিলাম যে বুয়েটে গেলে এত ক্যাম্পাসটা এত সাইলেন্ট কেন? মানে বুয়েটের ছেলেমেয়েরা সারাদিন শুধু পড়াশোনাই করে, ক্যাম্পাসে না বের না, হয় না। আপনি বোধহয় রিসেন্টলি যান নাই। না, recently যাইনি। হ্যাঁ, এখন অনেক ক্লাব আছে আমাদের এবং আচ্ছা। অনেক রকম সারাক্ষণই ফেস্ট হতে থাকে। রিসেন্টলি দেখলাম ডান্স ফেস্ট, স্টুডেন্টরা এক্সেলেন্ট নাচে এখন, যেটা আসলে আমিও আমার স্টুডেন্ট লাইফে পাই নাই, বা আই থিঙ্ক সো তখন বোধহয় এত ছিল না। বাট এখন মিউজিক, ফটোগ্রাফি, তারপরে ফটোগ্রাফি ক্লাবের আমি পার্ট ছিলাম, আমরা বিভিন্ন গ্রামে গিয়েছি, পটারি ফটোগ্রাফি করেছি, অনেক কিছু করেছি আর কি। সো এখন যথেষ্ট লাইভলি, আপনি আসলে দেখতে পারবেন। ওকে, আমরা এবার একটু ক্যারিয়ারের দিকে যাই। আপনি কমপ্লিট করেই কি টিচার হয়ে গেলেন নাকি অন্য কোনো প্রফেশনে জয়েন করেছিলেন? আমি পাশ করেছি 2010-এ, তো Okay. যেহেতু ফার্স্ট ক্লাস সেকেন্ড হই, উইদিন 3 মান্থস বুয়েটে ঢুকে যাই। বাট আমাদের যেটা হয় যে একটা ইন্টার্নশিপ করতে হয়, তখন আমি একটা স্থাপত্য একটা অফিসে বেশ কিছুদিন ইন্টার্ন করেছি, ওখানে কিছু কাজ করেছি। তারপরে 2010 থেকেই আমি অ্যাজ অ্যান লেকচারার আর্কিটেকচার ডিপার্টমেন্টে কাজ করছি। তো অলরেডি প্রায় তো 8 বছর প্লাস হয়ে গেল। সো এর মধ্যেই ইনিশিয়ালি যেমন এটা একটু আতঙ্কের ব্যাপার ছিল, কারণ আমার যারা টিচার ছিলেন এখন তারা আমার কলিগ, সো টিচারদেরকে দেখে তো অনেক ভয় পেতাম। সো সেই জিনিসটা কাটাতে প্রথমে যেমন একটা ইনার্শিয়া কাজ করতো, তো পরে দেখলাম যে না, এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা কমিউনিটি এবং অনেক রকমের আলাপ গল্প, সবাই লেটেস্ট কি কি কাজ হচ্ছে, কোন আর্কিটেক্ট কি করছেন, দেশের বিদেশে কে কি দেখছেন, গিফট নিয়ে আসছেন, বই শেয়ার হচ্ছে। সো মানে মানে আমি এনজয় করতে শুরু করি আর কি। আর স্টুডেন্টদের ব্যাপারটাও নতুন করে হ্যান্ডেল করা, যে এক একজন স্টুডেন্ট এক একটা আইডিয়া নিয়ে আসছে, তাদের সবাইকে ক্রিটিসাইজ করা, এটা কিন্তু রেগুলার আর টিচিং এর মতো না। ধরেন যে আমি একটা লেভেলে ক্লাস নিই মানে আমি সারা বছর সারা জীবন একই ক্লাস নিয়ে যাচ্ছি, বা আমি একটা লেকচার দেই মানে ক্লাসে ঢুকে লেকচার দিই সবার জন্য কমন লেকচার, ইটস নট লাইক দ্যাট। আমরা একটা প্রজেক্ট দিয়ে দিই একটা স্টুডিওতে, আমার 55 জন 55 রকম আউটপুট নিয়ে আসে এবং আমাকে প্রত্যেকটা কাজ ধরে ধরে তার কি কি স্ট্রেংথ এবং কি কি করা আরো যেতে পারে, লিমিটেশনস, এগুলো বোঝানো। সো এই জন্য এটা কখনোই মনোটোনাস হয় না, বাহ, কারণ আপনি প্রতিদিনই নতুন নতুন প্রজেক্ট কাজ, দেখছেন, right. স্টুডেন্টও চেঞ্জ হচ্ছে, প্রজেক্টও চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে এবং এখন অনেক আইডিয়াস গুলো আদান-প্রদান চেঞ্জ হয়, হচ্ছে। হ্যাঁ। সো ইটস রিফ্রেশিং। Right. সো স্টুডেন্টরা যখন ভালো কাজ করে খুবই ভালো লাগে, আবার যখন দেখা যায় যে না কাজ করছে না, তখন আবার বকাঝকাও যে করি না তা না। Okay. তো আপনারা যখন পড়াশোনা করেছেন তখন তো আসলে ইন্টারনেট
বা যদি বলে রিসোর্সেস হয়তো এতখানি অ্যাভেলেবল ছিল না, তার থেকে এখন আপনার যারা ছাত্র অনেক বেশি আসলে সহজলভ্য হয়ে গেছে সবকিছু। তাদের মধ্যে আসলে জানার আগ্রহ কতখানি দেখেন বা তারা কতখানি তৎপর শেখার ক্ষেত্রে? আমাদের সময় যেমন মাত্র তখন ইন্টারনেট এসছে, আমার মনে আছে আমরা ফ্লপিতে করে প্রজেক্ট নিয়ে যেতাম, যে ফ্লপি বোধহয় এখনকার স্টুডেন্টরা চিনবেও এবং না। সেটা আবার পরবর্তী কম্পিউটারে কাজ করবে কিনা যথেষ্ট হ্যাঁ, সন্দেহ এবং ছিল। একটা জিনিস মানে সাবমিট করার জন্য আমরা 5টা ফ্লপিতে নিয়ে যেতাম, 3টা নষ্ট হবে, 2টা কাজ করবে, এরকম একটা জিনিস ছিল। তো তারপর পেন ড্রাইভ আসলো, এটা একটা নতুন ব্যাপার, সার্চ করা শিখলাম। ইভেন আমরা ফার্স্টে বুয়েটে যাওয়ার পর একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস ছিল, আমার এখনো মনে আছে। ওই ক্লাসে প্রথম দিন আমাদের শেখানো হলো খুব ঘটা করে যে ফোল্ডার কিভাবে খুলতে হয়, সেই যে রাইট ক্লিক করে একটা ফোল্ডার খোলা হলো, মানে এরকম ছিল। কিন্তু এখন তো কনটেক্সট ইজ টোটালি চেঞ্জ, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ল্যাপটপ নিয়ে আসছে, ক্লাসে ক্লাসে ওয়াইফাই, সো এখন এক্সপোজারটা অনেক বেশি, আইডিয়াজ আমি বলবো এই জন্য স্টুডেন্টদের অনেক বেশি ভাইব্রেন্ট এন্ড কারেন্ট সিচুয়েশন নিয়ে ওরা খুব ভালো সাথে সাথে রিয়্যাক্ট করতে পারে। সো প্রেজেন্টেশন স্কিল অনেক ডেভেলপ করেছে, কারণ এখন আগে একটা বই দেখতো, এখন একই প্রজেক্টের হয়তো বা 100টা সাইটস ভিজিট করতে পারছে। সো ইটস ইমপ্রুভিং। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ হয়তো এক্সেল করতে পারে না, কারণ হয়তো তার নিজস্ব চেষ্টাটা নাই, কিন্তু কেউ যদি নিজে চেষ্টা করে এবং সে যদি আসলে রিসার্চ করে, একটা প্রজেক্টের আগে যদি পড়াশোনা করে দেখে, তাহলে আসলে কাজ ভালো হতে বাধ্য। ট্রু। আপনার একাডেমিক এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনি চিন্তা করছিলেন এই যে আজকে যে ইউনিক সিচুয়েশন তৈরি হয়েছে, একটা স্বতন্ত্র জায়গা, নতুন একটা কাজ নিয়ে এগিয়ে যাওয়া, পুরো বাংলাদেশকেই নতুন একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা, এই জায়গাটা শুরুটা কোথা থেকে আসলে? বিশেষ করে গ্রিন বিল্ডিং বা গ্রিন হাউস বিল্ডিং যেটাই বলি না কেন, গ্রিন হাউস বলে তো আসলে অনেকেই গ্রিন হাউস বলতে আসলে কি বলবো আমি এটাকে? এটা আসলে বলি আমরা গ্রিন আর্কিটেকচার। গ্রিন আর্কিটেক্ট, রাইট। মানে এটা হচ্ছে ঠিক প্রচলিত অর্থে অনেকেই মনে করেন যে গাছ লাগানো মানে গ্রিন আর্কিটেকচার, সেটা না। মানে এটা হচ্ছে যে আপনি যেই স্থাপনাটা করছেন এটা পরিবেশ বান্ধব কিনা। সো এখানে ডিজাইনিং এর মধ্যে অনেকগুলো ইস্যু আছে, যেমন আমি এমন ভাবে ডিজাইন করলাম যে আমার সাউথের বাতাসটা আমি নিয়ে আসতে পারি, নর্থ থেকে সুদিং লাইট আমি নিয়ে আসতে পারি, তারপর হিট গেইন যেটা হয় যে আমাদের এটা তো ট্রপিক্যাল কান্ট্রি, সো অপশন সি হচ্ছে যে অনেক বেশি গরম হয়ে যায় আমাদের স্থাপনাগুলো। সো ইস্ট আর ওয়েস্টকে আমি কিভাবে মিনিমাইজ করে নিয়ে আসতে পারি যেন হিট গেইনটা ভিতরে কম হয় এবং লাইটিংটা বেটার হয়। সো এনভায়রনমেন্টের সাথে বিল্ডিং এর সম্পর্ক, এবং ধরেন যে লোকাল মেটেরিয়ালকে আমি এমফাসাইজ করছি, লোকাল টেকনোলজি ব্যবহার করছি, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে একটা বিল্ডিং আসলে পরিবেশ বান্ধব হয়। এখন আমি উল্টোটা করলাম যে অনেক চারদিকে গ্লাস দিয়ে এমন একটা বিল্ডিং করলাম, ইটস টু হিট, তারপর আমি এয়ার কন্ডিশন দিলাম, এই এয়ার কন্ডিশনটা কিন্তু আবার আমার ইলেকট্রিসিটি খরচ করেই হচ্ছে। সো বিল্ডিং এর যেমন বিলও উঠছে, একই সাথে আমার পৃথিবীর যে রিসোর্স সেটাও নষ্ট হচ্ছে। সো ইনিশিয়ালি আমরা এটাকে বলি প্যাসিভ ডিজাইন, যে প্যাসিভ ডিজাইনের মাধ্যমেই যদি বিল্ডিং এর এনার্জি ডিমান্ডটা কমিয়ে নিয়ে আসা যায়, সেটা কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন। সো এটাই হচ্ছে গ্রিন আর্কিটেকচারের মূলনীতি, যে আমার যে স্থাপনাটা হবে সেটা যেন পরিবেশের জন্য উপকারী হয়, এবং পরিবেশের নেগেটিভ যে আপনি যেটাই তৈরি করবেন এটার একটা ইম্প্যাক্ট থাকবেই, কিন্তু সেই ইম্প্যাক্টটা যেন কম হয়, মানে আমি যেন ঋণাত্মক প্রভাবটা কমিয়ে নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে এটার মূল। এবং এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাই আপনার সঙ্গে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে এই ধরনের বিল্ডিং তৈরি করা সম্ভবই কিনা, কারণ হয়তো আমি কোনো একটা জায়গায় প্রজেক্ট হাতে নিচ্ছি, সে তার চারপাশে অলরেডি বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেখানে আমি সাউথের সেই ফ্যাসিলিটি পাবো কিভাবে বা নর্থেরই সেই ফ্যাসিলিটি পাবো কিভাবে? মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেইল করতে পারেন RANGASHOKAL rangasakal@matsranga.tv এই ঠিকানায়। দর্শক, আমাদের রাঙা সকালের আজকের অতিথি স্থপতি ও শিক্ষক তাসনিম তারিক। আমরা আবারও ফিরছি তার কাছে। আমরা সবুজ স্থাপত্য নিয়ে কথা বলছিলাম। তো রাজুকের হেড অফিসের যে বিল্ডিং 32 তলার একটা প্রকল্প আপনি জমা দিয়েছিলেন, এবং সেটা আপনার সবগুলো কাজের মধ্যে অন্যতম, একটু সেই প্রসঙ্গে জানতে চাই। একটা পরিবেশ বান্ধব বিল্ডিং কি হবে, এটার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফরম্যাট আছে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের জন্য আসলে এটা কি হবে এটা কিন্তু খুব বেশি ওয়েল সর্টেড না, এক একজন এক একভাবে প্র্যাকটিস করছে।
তো এই কম্পিটিশনটার একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যদি একটা গ্রিন বিল্ডিং করা হয় তাহলে সেটা আসলে কিরকম হতে পারে। তো আমার সাথে আমরা 5 জন টিমমেট ছিলাম। তো আমরা সবাই আসলে বুয়েটের স্টুডেন্ট এবং বুয়েটেই মাস্টার্স করেছি। সো এই রিলেটেড কিছু স্টাডি আমাদের করা ছিল। আমরা সবাই পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কিভাবে লাইটিং সিমুলেশন করতে হয়, কিভাবে উইন্ড সিমুলেশন করতে হয়, এই ব্যাপারগুলো দেখেছি। সো আমরা বেশ কিছু টেকনিক্যাল স্কিল অর্জন করেছিলাম। সো যেই কারণে আমরা লাইটিং সিমুলেশন, উইন্ড সিমুলেশন, একটা বিল্ডিং এর মাসিং হলে শেড কিভাবে কাস্ট হয়, শেড শ্যাডো নিয়ে কাজ করা, বিল্ডিংটা কিভাবে কুল রাখা যায়, মাসিং প্যাসিভ ডিজাইন কি, এই জিনিসগুলো আসলে বিভিন্ন থিওরিটিক্যাল ভাবে দেখেছিলাম। তো সেটাকেই আসলে আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে প্র্যাকটিক্যাল একটা প্রজেক্টে, কারণ একটা প্রজেক্টে করতে গেলে যেটা আপনি বলছিলেন সারাউন্ডিংস কনসিডার করতে হয়। ওই প্রজেক্টে যেমন ছিল আমার সাউথেই একটা বড় হাই রাইজ, তো আমি সাউথের বাতাসটা পাচ্ছি না। তো ওখানে অ্যাডভান্টেজ ছিল আবার যে ইস্টে একটা বিরাট মাঠ আছে, সো ওই মাঠটা তো থাকবে এবং মাঠটা তো সবসময় খোলা, তার মানে আমার উইন্ডটা আসবে এই দিক থেকে। এটা আমরা সিমুলেশন করেও দেখেছি, কারণ যে কোনো একটা সাইটে আমি যদি কনটেক্সটটা জানি, চারপাশের ছবি দেখে, এখন তো স্যাটেলাইট ইমেজে খুব ক্লিয়ারলি দেখা যায়, সো তখন আমি একটা সাইট অ্যানালাইসিস করতে পারি, যেটা একটা প্রজেক্ট করার আগে খুবই ইম্পর্টেন্ট। সো ওই সাইট অ্যানালাইসিসের মাধ্যমে, প্যাসিভ ডিজাইনের মাধ্যমে গ্রিন যে আমাদের আইডিয়াগুলো, এগুলো আমরা ইনিশিয়ালি ফার্স্টে ডিজাইন করি এবং এরপর আমরা আবার সেটাকে সিমুলেশন করে সাথে সাথেই দেখতে পারি। সো একটা ভুল কনসেপ্ট আছে, অনেকে যেটা করে প্রজেক্টের ডিজাইন শেষ, এরপর আমি সিমুলেশন করে দেখলাম। এখানে আসলে খুব একটা লাভ নেই, কারণ আপনি আর কিছু চেঞ্জ করতে পারছেন না। সো এটা গুড প্র্যাকটিস হচ্ছে আপনি যখন একটা প্রজেক্টের মোটামুটি একটা স্টেজে আসছেন, তখনই আপনি সিমুলেশন করে ব্যাপারটা দেখলেন যে আচ্ছা এইটা হলে বোধহয় আরেকটু ভালো হতো। শেডিং ডিভাইসগুলো আমি ভার্টিক্যাল দিয়েছি, আচ্ছা হরাইজন্টাল দিলে কি হয়, সেটা দিয়ে আপনি আবার সিমুলেশন দিলেন। সো আমরা যেমন এরকম করে করে প্রজেক্টটা একটা পর্যায়ে নিয়ে যাই এবং আলহামদুলিল্লাহ আমরা প্রথম স্থান অর্জন করি এবং এটা এখন ফাইনাল ড্রয়িং স্টেজে আছে, ইনশাল্লাহ সামনে এটা বিল্ড হবে। সো ইট ওয়াজ এ গ্রুপ এফোর্ট এবং আমরা সবাই আসলে ওই ইন্টেনশন থেকেই প্রজেক্টটা করেছিলাম। সো এটা আমার মনে হয় সবার মানে মনে রাখা উচিত যে একটা প্রজেক্ট আমি শেষ করে ফেললাম, তারপরে চিন্তা করলাম যে আমি এটা গ্রিন করব, ইটস টু লেট। হ্যাঁ, তখন আপনি হয়তো জোর করে কি করবেন, আপনি ফ্যাসাডের গ্লাসগুলো একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্লাস দিবেন, তারপরে হয়তো কিছু জায়গায় আপনি গাছ দিয়ে মনে করবেন যে আপনার বিল্ডিংটা গ্রিন হয়ে যাচ্ছে, বাট এটা আসলে টোটালি একটা ডিফারেন্ট মানে জিনিস। সো আপনাকে শুরু থেকে যে আমার বিল্ডিংটা কোথায় বসবে, কনটেক্সটে কি কি আছে। তো আমি যদি আরেকটু বিস্তারিত বলি, মেইনলি যখন সার্টিফিকেশনে যাই আমরা, এটা আমি যেমন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড অ্যাক্রেডিটেড প্রফেশনাল, যেটাকে আমরা সংক্ষেপে বলি লিড এপি। সো এটা হচ্ছে আপনার একটা বিল্ডিং কতখানি গ্রিন, এটা পরিমাপ করার একটা স্কেল। পৃথিবীতে অনেকগুলো রেটিং আছে, রেটিং সিস্টেম আছে। সো লিড ইজ ওয়ান অফ দেম। লিড বলতে বোঝায় লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। সো এখানে আমরা আসলে 8টা ফ্যাক্টরের দিকে খেয়াল রেখে, যেমন প্রথম হচ্ছে লোকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট। যেমন আমার যেই জায়গায় বিল্ডিংটা করা হচ্ছে ওইখানে লোকেশনটা কিরকম। আমি যদি একটা বিরান মরুভূমিতে গিয়ে একটা বাসা করি, ওখানে যাওয়া আসা করতেই কিন্তু অনেক এনার্জি খরচ হয়ে যাবে। সো এখানে মানে বেটার হয় যে মোটামুটি ডেভেলপ একটা জায়গায় যদি ডেভেলপমেন্ট করা হয়, যেখানে আপনার ধরেন যে বাস রুট আছে, মেট্রো আছে, বাংলাদেশের ভবিষ্যতে হবে, বাসে করে মানুষ যেতে পারে, ট্রাভেল করতে পারে সাইকেলে করে, এই ফ্যাসিলিটিসগুলো আছে। নেক্সট হচ্ছে আপনার সাস্টেইনেবল সাইট, মানে সাইটটাকে আপনি কত বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেন। এবং আমরা জানি সাইটে আপনার উপরে কিন্তু মাটির লেয়ারটা থাকে টপ সয়েল, যেটা খুবই উপকারী একটা উপাদান। হ্যাঁ, কারণ ওখানে অনেক অর্গানিজমস থাকে। তো আমরা যখন ওইগুলো সবকিছু সরিয়ে ফাউন্ডেশন করি, আমার কিন্তু ওই লেয়ারটা ধ্বংস হয়ে যায়। সো এখানে ধরেন আপনি ওই লেয়ারটা সরিয়ে রাখলেন, কনস্ট্রাকশন শেষ হওয়ার পরে ওই লেয়ারটাকে আবার উপরে বসিয়ে দিলেন, বা আপনার ছাদে বা বাগান করে রিপ্লেস করলেন, তখন কিন্তু আপনার পরিবেশের ক্ষতির মাত্রাটা অনেক কমে গেল। নেক্সট হচ্ছে আপনি ওয়াটার এফিসিয়েন্সি, যে একটা স্থাপনা কত ভাবে পানি ইউজটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আপনার প্লাম্বিং সিস্টেম কিভাবে ডিজাইন করছেন, আপনার প্রতিটা যে ফিক্সচার্স, আপনার কল, তারপর বাথরুমের, টয়লেটের, কিচেনের, এগুলোর ফ্যাসেটসগুলো কত লো ওয়াটার ফ্লো হয়। কারণ আপনি ধরেন যে কল খোলা মাত্র আপনার অনেক পানি পড়ে গেল, এটা কিন্তু ওয়েস্টেজ, আপনি এটা ইউজও করতে পারলেন না। সো সেগুলোর কিছু পরিমাপ আছে। তারপরে ধরেন যে আপনি রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারেন, যে বৃষ্টির পানিটা সংরক্ষণ করে ব্যবহার করা। যেমন ধরেন যে এইদিকে লবণাক্ত পানি, সেখানে কিন্তু সারা বছরই দেখা যায় রেইন ওয়াটার হারভেস্টিং এর পানিটা ইউজ করে সেই পানিটাই মানুষ খাচ্ছে, তারপরে রান্নার কাজে ব্যবহার করছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া।
নেক্সট হচ্ছে আপনার ম্যাটেরিয়াল অ্যান্ড রিসোর্স, যে আপনি ম্যাটেরিয়াল কি ইউজ করছেন। ধরেন আপনি মনে করছেন খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা কিছু ইউজ করছেন, কিন্তু এটা আপনি নিয়ে আসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে, তো ওখান থেকে আসতে আসতে এই যে সমুদ্র Cost, পথে right. আসবে, আপনার ট্রাকের এখানে আসবে, আপনার সাইট আসবে, পুরোটাই তো কার্বন এমিশন হচ্ছে। সো ইটস অ্যাডস আপ। সো এই কারণে বলা হয় যে লোকাল মেটেরিয়ালকে প্রায়োরিটি দিতে, যেন আপনার খুব কাছ থেকে আপনি মেটেরিয়ালটা নিয়ে আসতে পারেন। ওটা অবশ্যই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেটেরিয়াল হতে হবে। নেক্সট হচ্ছে ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি, যে আপনার ভেতরে কতখানি আলো আসছে, কতখানি বাতাস আসছে, আপনার কার্পেটটা কিরকম, আপনার পেইন্টিংটা, অনেক দেখলে দেখবেন পেইন্টিং এর পরে অনেকে ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়। সো এইগুলোর আসলে ভিওসি মেটেরিয়াল আমরা অনেকগুলো স্পেসিফিকেশন মেইনটেইন করে এই জিনিসগুলো করতে পারি, যেন ভেতরটা আপনার এনভায়রনমেন্টের জন্য বেটার হয়। রাইট। আর আরো কিছু ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে, যেটা আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে থাকি, যেমন ধরেন যে ইনোভেটিভনেস, যে আপনার অনেক কিছু আপনি ইনোভেটিভনেসের মাধ্যমে অনেক এনার্জি ডিমান্ড কমিয়ে নিয়ে আসতে পারেন। তারপর নতুন নতুন টেকনোলজি ইউজ করতে পারেন, যেটা হয়তো বা আপনাকে কোডে বলা হয় না করতে, বাট আপনি স্বপ্রণোদিত হয়ে করলেন। এটার জন্য আবার একটা পয়েন্টের ব্যবস্থা আছে। নেক্সট হচ্ছে আপনার রিজিওনাল প্রায়োরিটি, যে আপনার এখানকার লোকাল মেটেরিয়াল, লোকাল টেকনোলজি, কালচার, যেমন আমাদের মানুষ আউটডোরে সময় কাটাতে পছন্দ করে, একটু শ্যাডো পেলে একটু বসে গল্প করে, অন্য কালচারে কিন্তু মিলবে না। একজন জাপানে একজনকে আপনি যতই বলেন, সে কিন্তু বসে গল্প করার চেয়ে দেখা যাবে সে স্মার্টফোন নিয়ে ব্যস্ত। আমরাও আস্তে আস্তে হয়তো ওই দিকে সেদিকে চলে যাচ্ছি, যাচ্ছি, হ্যাঁ। কিন্তু কালচারাল যে জিনিসগুলো যে এইখানে ডিজাইন করছে, ওইখানকার যে মানুষের কালচার, অ্যাটিটিউড, ওইখানকার লোকাল জিওলজিক্যাল ব্যাপারগুলোকে নিয়ে আসা, এগুলোকে আমরা বলে থাকি রিজিওনাল প্রায়োরিটি। ফাইন। তো আমরা যখন এই রেটিংটা করি, মোটামুটি একটা স্কেল থাকে আর কি, একটা পয়েন্টস গুলো পাওয়া হয়, সেখান থেকে আমরা লিড, প্লাটিনাম, গোল্ড এই ধরনের সার্টিফিকেশন দিয়ে থাকি। সেটা আমি সার্টিফিকেশন সিস্টেমটা জাস্ট ইন এ শর্ট বললাম। রাইট, উই হ্যাভ কমপ্লিটেড দ্য ক্লাস। সেটা হচ্ছে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যখন আপনার কাছে যাচ্ছি আমার একটা স্থাপনার জন্য, এত কিছু বোঝানোর পরে আমার তো টেনশন বেড়ে যাবে, কারণ না জানি প্রাইস কত বেড়ে গেল, না জানি প্রাইস কত বেড়ে গেল, মানে আমার যেই বাজেট সেটার কত ঊর্ধ্বে চলে যাচ্ছে। এই টেনশন রিলিজ করার কোনো সিস্টেম আছে কিনা, মানে যেগুলো ফ্যাসিলিটির কথা বললেন সেই ফ্যাসিলিটিগুলো এক্সিস্টিং সিস্টেমের কে যদি আমি ক্রস করতে চাই তাহলে আমার বাজেট আরও বেড়ে যায় কিনা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনার কিছু স্থাপনার ছবি আমাদের কাছে আছে, স্টিল পিকচার, আমরা একটু দেখতে চাই। চলুন দর্শক আমরা একটু দেখি। চলুন দর্শক আমরা একটু দেখি। চলুন দর্শক আমরা একটু দেখি। বাহ, চমৎকার কিছু ছবি আমরা দেখলাম। এর মধ্যে থেকে যদি আপনার নিজের সব থেকে বেশি ভালো লাগার কোনো স্থাপনা যেটা করে আপনি কোনটার কথা বলবেন? স্যাটিসফাইড? আমার মনে হয় রাজুকের কথাটাই বলবো, কারণ এটা একটা বাংলাদেশের জন্য একটা প্রাইড, একটা বিল্ডিং হতে যাচ্ছে। সো এক্সাম্পলারি একটা বিল্ডিং হবে বলে আশা করছি। এখন কি আমাদের মার্কেটে এরকম কোনো বিল্ডিং নাই যেটা, মানে রাজুকের কথা আপনি যেহেতু বলছেন, রাজুকের আগে কেউ কি করেনি এই ধরনের ফ্যাসিলিটি নিয়ে? না, করেছে, মানে অনেক সার্টিফাইড বিল্ডিং অলরেডি আছে, বাট আমি বলছি যে পরিসরে অনেক বড় এবং একটা ন্যাশনাল একটা অথরিটির একটা হেড অফিস, একটা হেডকোয়ার্টার, এটার একটা গুরুত্ব বহন করে এবং ফোকাসটা থাকবে, ফোকাসটা থাকবে। এটা একটা পাবলিক বিল্ডিং এবং এটা দেখা যায় এরকম একটা বিল্ডিং হলে এটার এফেক্ট আসলে অনেকগুলো বিল্ডিং এরকম হতে থাকবে জেলা পর্যায়ে। কথা বলছিলাম স্থপতি এবং শিক্ষক তাসনিম তারিকের সাথে, আবারও ফিরছি তার কাছে। বিরতির আগে কিবরিয়া যেটা বলছিল যে এই যে সবুজ স্থাপত্য, এরকম একটা আদর্শ স্থাপত্য যদি কেউ আসলে অ্যাভেইল করতে চায়, সেটা আসলে কতখানি কস্ট এফেক্টিভ হবে এবং আসলে সব শ্রেণীর মানুষের জন্য সেটা অ্যাভেইল করা সম্ভব হবে কিনা, কি বলবেন? ক্ষেত্রে আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমার মতে সবচাইতে বেশি গ্রিন আর্কিটেকচার যদি আপনি দেখতে চান, আপনার দেখতে হবে আমাদের সাঁওতাল বাড়িগুলোকে।
হ্যাঁ, কারণ এখানে কিন্তু এগুলো সবগুলোর আসলে ব্যবহার আছে। আপনি দেখেন তার লোকেশনটা কোথায় হয়, একটা পুকুরকে ঘিরে সবাই একসাথে থাকে, তার ম্যাটেরিয়ালটা কি হয়, লোকাল পুকুরের মাটিটা সে ব্যবহার করে, তার বাসায় আলো হাওয়ার অবাধ বিচরণ, চারদিকে গাছপালা, টেকনোলজি সব লোকাল টেকনোলজি, অনেক ইনোভেটিভ পেইন্টিং করছে তারা, লোকাল যে ম্যাটেরিয়ালগুলো সেগুলোকেই তারা ইউজ করছে, ওয়ালগুলো অনেক থিক হচ্ছে যে কারণে ভেতরে হিট আসছে না। সো মানে এটা একটা খুব বেসিক কিন্তু সোশ্যাল স্ট্যাটাস তো একটা ফ্যাক্ট আছে। না, আপনি ব্রিক দিয়েও জিনিসটা করতে পারেন, বাট আপনি যেই নীতিমালাগুলো আছে যেগুলো করলে আপনার ভেতরের জায়গাটা ভালো থাকবে, মানুষের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, এটার সাথে কিন্তু কস্টের সম্পর্ক নাই। আপনি মানে ওদের লাইফস্টাইলটাও কিন্তু ওইভাবে দেখেন, সূর্যের আলোর সাথে তারা উঠে, যখন সূর্য ডুবে যায় তারাও ঘুমিয়ে পড়ছে, ওখানে কিন্তু গ্রামীণ জীবন যেটা, সো এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ করতে হচ্ছে না। সো গ্রিন আর্কিটেকচার সবার জন্য অ্যাফোর্ডেবল এবং সবাই খুব ইজিলি এটা করতে পারে, খালি মাথায় রাখতে হবে যে আমি এই জিনিসটা করতে চাই এবং একজন প্রফেশনাল হেল্প নিলে এই জিনিসটা তার সুবিধা হবে। কিন্তু যেই জায়গাটায় কস্ট লাগবে, আপনি যদি সার্টিফিকেশন নিতে চান, হ্যাঁ, সো আপনি যখন সার্টিফিকেশন নেবেন তখন আপনার সেটার কিছু ইনভেস্টমেন্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে কিছু কোড আপনাকে মেনটেন করতে হবে, স্পেসিফিকেশন, কিছু ডকুমেন্টস রাখতে হবে, ওখানে রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশন পাওয়া, এগুলো ইম্পর্টেন্ট। সো আপনি যদি বলেন যে আপনি গ্রিন বিল্ডিং হিসেবে সার্টিফাইড হতে চান, সেখানে আপনার অ্যাডিশনাল কিছু খরচ হবে, কনস্ট্রাকশনেও কিছু কস্ট বাড়বে, বাট ইন দ্য লং রান আপনি অবশ্যই বেনিফিটেড হবেন। আপনার ইনিশিয়াল কস্টটা যদি বেশি হয়, কিন্তু উইদিন 20 বছরের মধ্যে আপনি কিন্তু সেটা পে ব্যাকটা পেয়ে যাচ্ছেন, সো লং রানে অবশ্যই আপনি লাভবান হচ্ছেন। আর যদি কেউ সার্টিফিকেশনে না যেতে চায়, বাট সে চায় যে তার বিল্ডিংটা গ্রিন বিল্ডিং হোক, এটা কিন্তু খুব সহজেই মানে প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে, প্রতিটা সাধারণ মানুষ এই জিনিসটা এফোর্ড করতে পারে। কিন্তু এখন যেটা হয় যে মানুষের এই বিষয়ে আইডিয়াটাই নাই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হয়তো সে বুঝতেই পারছে না। সে মনে করছে যে আমি, যেমন ধরেন টিনের চালা মানুষ চলে যাচ্ছে, ছনের ঘরে থাকাচ্ছে, টিনের ঘরে থাকে, কিন্তু ছনের ঘরের ভিতরে দেখবেন গরমকালে আপনার ঢুকে অনেক কুল লাগে, টিনের ঘরে কিন্তু সেটা লাগছে না। সো এখানে থার্মাল কমফোর্টের ব্যাপারটা ব্যাহত হচ্ছে। কিন্তু আমরা তো এই মেটেরিয়ালগুলো বুঝতে পারছি না যে কিভাবে আর একটু বেটার করা যায়, কোনটা ইউজ করব, রেইন ওয়াটার হারভেস্টিং কয়টা বাসায় করছে, whereas আমরা বাংলাদেশে সো ফরচুনেট, এত বৃষ্টিপাত হয় আমাদের, খুব ইজিলি আমরা এই জিনিসগুলো করতে পারি। সো এখানে আসলে আমার মনে হয় সরকার লেভেল থেকে আসলে সবাইকে সচেতনতা তৈরি করে দেওয়া উচিত, মানুষকে জানানো উচিত, মানুষও কিন্তু অ্যাকসেপ্ট করতে রাজি আছে, প্রফেশনালরা হেল্প করবে। সো এক পর্যায়ে আমি আশা করি যে বাংলাদেশে আসলে গ্রিন আর্কিটেকচারটা অনেক মানে ব্যাপ্তি পাবে। ওকে, একটা বিষয় আরেকটা বোধ একটু জানার আছে, সেটা শহরের এক টুকরো জমি অনেক এক্সপেন্সিভ, এবং দেখা যায় যে যেখানে সে কিনছে তার চারপাশে হয়তো খুব ঘিঞ্জি একটা এরিয়া, সো ওই জায়গাটায় সে কিভাবে এই প্রযুক্তিটাকে ডেভেলপ করবে, আপনারা যেটার কথা বলছেন? যেমন আপনার বিল্ডিং এ তো এখন আমাদের যে ইমারত নির্মাণ বিধিমালা, আপনার তো 50% ওপেন স্পেস রাখতে হবে। সো এই ওপেন স্পেসটা কি আপনি চারদিকে বাউন্ডারিতে দিয়ে রাখবেন, নাকি মাঝখানে একটা কোর্ট তৈরি করবেন, সামনের দিকে কোর্ট তৈরি করবেন, ওটা দিয়ে কিন্তু আপনার আলো আসবে, বাতাস আসবে। সো আপনার বিল্ডিংটা, আমরা বলি মাসিং, যে বিল্ডিংটা কি শেপে হবে। সো আমার কোনো নলেজ নেই, আমি একটা বিল্ডিং বসালাম, তারপরে আমি, এবং অনেক ক্ষেত্রে হয় যে মানুষ নিয়ম কানুনও মানতে চাচ্ছে না, মনে করছে যে এটা ছেড়ে দিলে আমার লস, আমি ফুল বিল্ড করে দিই। সো যখন তারা আর্কিটেক্টের ডিজাইন পাচ্ছে, 50% তারা রাখছে, বাস আছে, বাট গিয়ে দেখেন যে আসলে পুরোটা বিল্ড হয়ে যাচ্ছে। বাট এটা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন কিন্তু তারা নিজেরাই হচ্ছেন, কারণ ওনারা আলো পাচ্ছেন না। একটা মানুষের প্রপার বেড়ে ওঠার জন্য আলো বাতাস খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা খুব ইজিলি সূর্যের আলো পাই দেখে আমরা এটা গুরুত্ব বুঝি না। আপনি জেনে থাকবেন যে নর্থে যেদিকে আসলে সূর্যের আলো থাকে না, মানুষ ভ্যাকসিন দেয় ভিটামিন ডির জন্য, এত অভাব হয়ে যায়, এখান থেকে ডিপ্রেশন হয়। যেসব দেশে দীর্ঘ একটা শীতকাল থাকে, মানুষের সুইসাইডের হার বেড়ে যায়। সো একটা বাচ্চা যখন পড়াশোনা করবে, এবং আমরা স্টাডি থেকে দেখেছি যে একজন ওয়ার্কার যখন কাজ করছেন একজন গার্মেন্টসে, সে যদি ন্যাচারাল লাইট পায়, বাতাস পায়, তার এফিসিয়েন্সি অনেক বেড়ে যায় এবং অ্যাবসেন্টি রিপোর্টে তার অ্যাবসেন্সটা কমে যায়। সো এগুলো মানুষের বেড়ে ওঠা, কাজ করা, কর্মক্ষম থাকা এবং লং লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট এলিমেন্টস। একদম তাই। অনেকক্ষণ আমরা স্থাপত্যবিদ্যার মধ্যে ছিলাম, কিন্তু আমরা যতটুকু জানি যে আপনার একটা নেশা আছে, ভ্রমণের নেশা, এবং আপনি খুব ট্রাভেল করতে পছন্দ করেন। তো বিভিন্ন দেশে গেছেন নিশ্চয়ই, সেখানেও নিশ্চয়ই হেরিটেজ দেখেছেন, সেখানকার যে মডার্ন আর্কিটেকচার সেটাও দেখেছেন। সবকিছু মিলিয়ে একটু শুনবো।
আচ্ছা, ঘোরার ব্যাপারটা আমার আমি যখন ছোট ছিলাম, আমার তখন 2 বছর বয়স, তখনই আব্বার সাথে আমি ইউরোপ ট্যুর করেছি। মানে আমার অনেক ছবি আছে যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, বাট আমি তখন আসলে কিছুই তখন বুঝি তো নাই। মনে নেই, তখনকার কিন্তু আমি কিছু যখন নিশ্চয়ই, স্কুল কলেজে পড়তাম তখন ওই ছবিগুলো আমি দেখতাম এবং মনে হতো যে আবার আমি যাব। সো ওইখান থেকে একটা ইচ্ছা বলতে পারেন। আর আর্কিটেকচার জিনিসটা এরকম যে আমরা স্টুডেন্ট লাইফেও অনেক ট্যুর করেছি। সো দেখা যায় তো বাংলাদেশের এখানে ওখানে এই একদম তখন তো বান্দরবনে তো ডেভেলপডও ছিল না, একদম মানে বগা লেক টেক পায়ে, আমার মনে আছে আমরা 12 ঘন্টা পায়ে হেঁটে গেলাম, 14 ঘন্টা পায়ে হেঁটে ফিরলাম। এবং কি কঠিন পথ, মানে এইদিকে 12,000 ফিট খাদ, এইদিকে সব গাছপালা, লাগা মাত্র গায়ে র্যাশ হয়ে যাচ্ছে। সেখানে আমরা 12 জন বন্ধু চলে যাচ্ছি সারা রাত, এবং রাতের বেলা আমাদের মোবাইলও বন্ধ হয়ে গেল, কোনো লাইটও নাই, হ্যাঁ, অন্ধকারের মধ্যে আমরা একজন একজনের হাত ধরে এরকম কঠিন জায়গা যাচ্ছি। সো তখন মানে আর্কিটেকচারের বন্ধুদের সাথেও এটা একটা ডেভেলপ করেছে। পরবর্তীতে আমার পার্সোনাল ইন্টারেস্টে আমি অনেক ঘুরেছি, প্রায় 26টা দেশে এখন পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়েছে, আরও সামনে অবশ্যই যাব। তো এক একখানে আর্কিটেকচার আসলে এক এক রকম, এবং আমার কাছে মনে হয় যে মানে শুধু যে আমি দেখি তা না, ওগুলোর অনেক কিছু আমি শিখি এবং আমার এখানে আবার সেটা ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ আছে। যেমন ধরেন যে কিভাবে পুরনো হেরিটেজকে শ্রদ্ধা করতে হয়, এটা আমরা ইংল্যান্ড থেকে শিখতে পারি। হ্যাঁ, যে স্কটল্যান্ড, ইংল্যান্ড এত এত বছরের পুরনো স্থাপনা, ওগুলোকে আবার রিইউজ করে মিউজিয়াম করে রাখা হয়েছে, ইভেন মানুষ থাকছে, বাট আপনার কখনোই মনে হচ্ছে না যে এটা কোনো পরিত্যক্ত জায়গা, এত সুন্দরভাবে জিনিসটাকে রিফারবিশ করা। আবার ধরেন কোরিয়ার ওদিকে গেলাম, কোরিয়া হচ্ছে খুবই হাইলি ডেভেলপ, লেটেস্ট মেটেরিয়াল, সব কিছু ফুল সিকিউরিটি, সিসি ক্যামেরার আন্ডারে নতুন নতুন টাউনশিপ ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ধরনের বেশ কিছু নিউক্লিয়ার সিটিতে আমি যেমন ঘুরেছি। তারপরে ধরেন লেটেস্ট যেমন সিঙ্গাপুরে গেলাম, ওখানে হচ্ছে ওদেরও আমাদের মতো ট্রপিক্যাল ক্লাইমেট। সো ট্রপিক্যাল ক্লাইমেটে বড় বড় হাই রাইজ কিরকম হওয়া উচিত, প্রত্যেকটা যেন আলো বাতাস আসে। যেমন আমাদের মাটি তো এখন নাই, মাটিটা বিল্ডিং উঠে যাচ্ছে। আমি এরকম 3টা বিল্ডিং এ গেলাম যে 55 তলা 60 তলার উপরে পুরো একটা গার্ডেন। আচ্ছা, তো ওইখানেই মাঠ, ওখানেই বাচ্চারা খেলছে, কেউ সাইডে এক্সারসাইজ করছে, গাছপালা এক একটা মানে 30 ফিট হাইটের এক একটা গাছ, ওখানে একটা সাইডে বারবিকিউ হচ্ছে 30 ফিট 30 ফিট হাইটের, মানে ইটস হিউজ। মানে আমি যখন ওখানে 60 তলার উপরে দাঁড়ানো, আমার মনে হচ্ছে আমি আসলে একতলায় দাঁড়ানো, জাস্ট আকাশের দিকে তাকালে ও আচ্ছা চারদিকে মেঘ আর সব বিল্ডিং এর টপ। বাট ওরা দেখলো যে আমার যেহেতু ওরা খুবই ছোট দেশ, সো আমার ল্যান্ড ডেভেলপ করেছে, সো যে জিনিসটা আমি নিচে লুজ করলাম ওইটা আমি উপরে নিয়ে আসলাম। সো ওই জিনিসটা তো বাংলাদেশে সহজেই করা যায়, প্রত্যেকটা ছাদ যদি এখন থেকে আমরা এভাবে চিন্তা করি, হচ্ছে এখন হচ্ছে। সো ওইটা যেমন ওখানে খুব রেগুলার, এবং এগুলো পাবলিক অ্যাক্সেসিবল, মানে অন্যান্য মানুষও চলে যেতে পারছে, যে আমার বাসায় হয়তো না, আমি পাশের বাসার ছাদে উঠে 2 ঘন্টা হেঁটে চলে যাচ্ছি। তারপরে এই যে কন্ডোমিনিয়াম কনসেপ্ট, যে একটা বাসার মধ্যে সমস্ত জিম থাকছে, সুইমিং পুল থাকছে, গ্রাউন্ড ফ্লোরে একটা কমিউনিটি স্পেস তৈরি করা। যেমন এখনকার আমাদের ফ্ল্যাটগুলো কি নিচে পার্কিং, উপরে ফ্লোর 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 শেষ, ম্যাক্সিমামই এরকম। ওখানে পার্কিং গুলো হয়তো বেসমেন্টে নিয়ে যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরটাকে অ্যাক্টিভেট করছে, বা মাঝখানে কিছু কিছু ফ্লোর টেরাস হিসেবে ছেড়ে দিচ্ছে, ওপেন স্পেস হিসেবে নিচ্ছে। সো আমার যেটা হয় যে আমি ট্যুরিজমের জন্য এই জিনিসগুলো যাই, বাট এই আইডিয়াগুলো হেল্পস মি টু গ্রো আপ। এবং আমার যেটা হয় যে আমার বেশ কিছু পেপার পাবলিশড হয়, তো দেখা যায় ওই পেপারগুলো প্রেজেন্ট করতে যখন যাওয়া হয়, ওই কনফারেন্সের দিনের পরে সামনে পিছনে আমি লাগিয়ে এরকম করে ইউরোপে যেমন একবার, তারপরে ইংল্যান্ড, তারপর স্কটল্যান্ড ওরকম, তারপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, এইদিকে এরকম অনেক জায়গায় আর কি ঘোরার। কিন্তু আমরা আদৌ সেই চেষ্টাটা করে পারবো কিনা, কারণ আমরা জানি যে ঢাকার মতো একটা জায়গায় প্রায় 1.5 কোটি মতো মানুষ বসবাস করে। আমি তো বলি যে বাংলাদেশ ইজ আ মিরাকল কান্ট্রি, অন্য দেশেরও শেখার আছে আমাদের কাছ থেকে, কিভাবে এত মানুষ একটা ছোট্ট একটা শহরে গাদাগাদি করে আমরা থাকছি বছরের পর বছর, এবং অলরেডি আমরা দেখি যে কোনো জায়গা ফাঁকা নেই উপর থেকে যদি দেখা যায়। তো সেখানে আসলে যে ধরনের কনসেপ্টের কথা আপনি বললেন, সেটা আদৌ ইমার্জ করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ অ্যাকচুয়ালি উই আর এট এ ডেভেলপিং স্টেজ। আপনি যদি জানবেন যে আমাদের উপরের পার্টগুলো কিন্তু অলরেডি স্যাচুরেটেড, ওদের আসলে আর ডেভেলপমেন্টের সুযোগ নেই। আমাদের ম্যাক্সিমাম বাসায় এখন 3 তলা 4 তলা ডেভেলপিং স্টেজে আছে। সো এক সময় এগুলো হাই রাইজ হবে। আমরা যদি এইগুলোকে এখন চিন্তা না করি যে এই হাই রাইজগুলো কিরকম হবে, তাহলে কিন্তু এক একটা ব্যারেন এক একটা সিটিতে আমরা পরিণত হব। যেমন চায়নায় এরকম কিছু সিটি আছে যে ওরা একের পর এক টাওয়ার তুলে চলে গেছে, বাট এখন ওখানে মানুষ থাকতে পারছে না, লিভিং এনভায়রনমেন্টই নাই।
সো একটা বিল্ডিং পাশাপাশি বিল্ডিং তো এক্সিস্ট করতে পারে, যেমন সিঙ্গাপুরেই তো এটা একটা গুড এক্সাম্পল। কারণ আপনার প্রত্যেকটা প্লটে আলাদা আলাদা বিল্ডিং না তুলে আপনি যদি প্লটগুলোকে একসাথে করে প্রপার প্ল্যানিং করে মাঝখানে যদি একটা কোড করেন, তো কিন্তু 4টা বিল্ডিংয়ে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পাচ্ছে। true. সো আমরা এখনো দেখা যায় প্লট বরাদ্দ দিচ্ছি, এক একটা প্লটের মধ্যে 5 কাঠা প্লটে ওই 2 ফিট জায়গা ছেড়ে মানুষ উঠে যাচ্ছে, যেগুলো আইন বিরুদ্ধ। এবং এরকম যদি সব বাসা উঠে যায়, আসলে ঢাকা শহর বসবাসের অযোগ্যই হয়ে যাবে। সো এখনো আমরা আসলেই, আমিও বলি যে আমাদের থেকে শেখার অনেক কিছু আছে, বিকজ উই আর রেসিলিয়েন্ট এবং আমাদের মানুষও অনেক সহনশীল। প্রতিদিন যে এত প্রবলেম, রাস্তাঘাটে হাঁটা চলা, ট্রাফিক জ্যাম, কিন্তু আমাদের জিডিপি কিন্তু এগিয়ে যাচ্ছে। সো মানুষ ডেভেলপের পক্ষে আছে, আমাদের ইকোনমি আমাদেরকে সাপোর্ট করছে। এখন আমাদের একটু দরকার কনসিয়াস হওয়া, লেটেস্ট যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে এগুলো যেন আমরা ইন্টারন্যাশনাল মানের করি। মানে এটা যে দামি হতে হবে তা না, বাট যেটা মানুষের জন্য উপকারী এবং পরবর্তীতে লেটসে সামনের 50 বছর আমরা যেন এটা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। তো এই বিষয়ে সচেতনতা তৈরি করাটা এখন এবং খুব আমরা দরকার। অনেক আশাবাদী, কারণ আপনাদের মতো মানুষরা সেখানে কাজ করছেন। সুতরাং পরিবর্তন নিশ্চয়ই আসবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনার কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিয়েছেন সেই জন্য। অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আমি চাবো যে বাংলাদেশের মানুষ সচেতন হোক, আমরা স্থপতি সমাজ আছি সবাইকে সাহায্য করার জন্য, এবং আমাদের কাছে আসুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেশকে একটা ভালো দিকে নিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ।